আবু সাইদ গুলিতে মারা যায়নি, বরং অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, এমন দাবি করেছেন মামলার আসামি পক্ষের আইনজীবী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি তুলে ধরেন। আবু সাইদের হত্যাকাণ্ডের ঘটনা তাদের সাথেরই কেউ একজন ঘটিয়েছে। পিঠে মাথায় ইটের আঘাত করে তারপর তাকে হত্যা করা হয়েছে। আমরা প্রশিক্ষিত পুলিশ, আমরা গুলি করতে পারি না ওই লোকটা কোনোভাবেই পারি। কারণ কখন গুলি আবু সাইদের হত্যাকাণ্ডের ঘটনা তাদের সাথেরই কেউ একজন ঘটিয়েছে। পিঠে মাথায় ইটের আঘাত করে তারপর তাকে হত্যা করা হয়েছে। রাবার বুলেটে কখনো কারোর মৃত্যু হয় না। একদম বিশ্বব্যাপী আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত যে রাবার বুলেটে কখনো কারো মৃত্যু হয় না। তাহলে আবু সাইদ কিভাবে মরেছে? ওই কিন্তু রাবার বুলেট ছাড়া কারো কাছে কোনো বুলেট ছিল না। আপনার মুগ্ধের গুলি রাবার বুলেটের, মুগ্ধ কিভাবে মারা গেছে? প্রশ্ন ওঠে না তাকে গুলিতে হত্যা করা হয়েছে। আবার যদি গুলিতে হত্যা করা হয় তাহলে সুষ্ঠু তদন্ত ময়নাতদন্তের রিপোর্ট কেন আমাদের সামনে দেন নাই? কেন তড়িঘড়ি করে লাশ দাফন করেছেন? এখানে যে ৭৬টা লাশ দাফন করেছেন আপনার গণকবর বলে, সেটা কেন করেছেন মিরপুরে? কেন সেগুলোর ময়নাতদন্ত রিপোর্ট করেন নাই? কারণ আপনারা হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন। বিএনপিও ঘটায়নি, আওয়ামী লীগও ঘটায়নি। জামাত, এনসিপি, জুলাই আন্দোলন যারা করেছে তারা নিজেদের পাশের লোকটাকে মেরে তারপর আন্দোলনটাকে সফল করবার জন্য লাশের রাজনীতি করেছে। এই লাশের রাজনীতির ইতিহাস কিন্তু নতুন নয়। লাশের রাজনীতির ইতিহাস অনেক পুরনো। এই লাশের রাজনীতির ইতিহাস থেকে আমরা স্পষ্ট যে তৃণমূলের রাজনীতি যারা করে তারা কখনো লাশের রাজনীতি করে না। যাদের লোক কম, যাদের জনবল কম, তারা নিজের পাশের লোকটাকে গুলি করে তারা বলে যে আমার ভাইটাকে মেরেছে বলে ওই লাশ কাঁধে নিয়ে আবার আন্দোলন করে। আমি মনে করি জুলাই একদম শতভাগ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। যদি না সুষ্ঠু তদন্তের রিপোর্ট আনা হয় আমরা এভাবেই বলতে থাকবো। আপনারা সুষ্ঠু তদন্তের রিপোর্ট দেন, তারপর বলেন আনিস আলমগীরকে কেন আটকে রাখতে পারেননি? কারণ আনিস আলমগীর তো সত্য বলে, মমিন মেহেদিরা সত্য বলে, শান্তা ফারজানারা সত্য বলে, ওয়াহিদ রানারা সত্য বলে, মনির জামানেরা সত্য বলে। যারা সত্য বলে তারা সবসময় বুক চেকিয়ে সাহসের সাথে সত্য কথাটাই বলে। আবু সাইদ গুলিতে মারা যায়নি, বরং অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, এমন দাবি করেছেন মামলার আসামি পক্ষের আইনজীবী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি তুলে ধরেন। আবু সাইদের যে মৃত্যু সেটা হেড ইনজুরিতে হয়েছে। তার ইনজুরি গুলির যেহেতু কোনো কার্তুজ পাওয়া যায় নাই, ইভেন তার বডি এক্স রে এক্সামিনেশন করা হয় নাই, তারপর রেডিওগ্রাফিক কোনো এক্সামিনেশন করা হয় নাই। মেডিকেল টেস্টে এই দুটো টেস্ট করলে তার বডিতে কিন্তু গুলির অস্তিত্ব বা কেভিয়েশন বলে গর্ত পাওয়া যেত, এবং তার গায়ের যে কালো রঙের গেঞ্জির যে অংশবিশেষ জব্দ করা হয়েছে সেখানেও কিন্তু গুলির ছিদ্র পাওয়া যায় নাই। আজিজুর রহমান বলেন, প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আমি কনস্টেবল সুজন ও এএসআই আমির হোসেন সহ ৩ জনের পক্ষে যুক্তি উপস্থাপন করেছি। এর মধ্যে একটি হলো আবু সাইদের উপর যে রাবার বুলেট বা পিলেটস ব্যবহার করা হয়েছিল তা ত্বকের জন্য ক্ষতিকর ছিল কিনা, কিন্তু এ নিয়ে কোনো যুক্তি খণ্ডন করেনি প্রসিকিউশন। এর অর্থ হলো আবু সাইদ গুলিতে মারা যায়নি, অন্য কোনো কারণে মারা গেছেন, অর্থাৎ হেড ইনজুরিতে মারা যাওয়ার ঘটনাটিকে সমর্থন করে। তিনি বলেন, ট্রাইব্যুনালে দাখিলকৃত আবু সাইদের 5টি ময়নাতদন্ত প্রতিবেদনের একটিতেও সিভিল সার্জনের স্বাক্ষর নেই, অর্থাৎ এই প্রতিবেদনটি ডিফেক্টিভ বা ত্রুটিপূর্ণ। এটা আমাদেরকে আমাদের 2 জন আসামির অর্থাৎ আমির হোসেন এবং সুজনের নির্দোষিতাকে প্রমাণ করে। মোরওভার এসআই ইউনুস নামে একজন পুলিশ অফিসার, এখানে প্রসিকিউশন থেকে বলা হয়েছে যে তিনি গুলি করে তাকে হত্যা করেছেন। তাহলে যদি এসআই ইউনুস গুলি করে হত্যা করে তাহলে অন্য কেউ হত্যা করেনি, যার ফলে সেটাও দাঁড়িয়ে যায় যে আমাদের এই 2 জন আসামি নির্দোষ। এখন এ পর্যন্ত নিজের ভবিষ্যৎ নিজে ধ্বংস করার জাতি বাঙালি জাতি, কচুরিপানার জাতি। আমিও তারই একজন অংশ। কি জন্য বলছি কথাটা দেখুন, আজকে না কিছু ব্যাপারে হিসাব না মিলালেই নয়। দেখবেন 2024-এর আগে যখন শেখ হাসিনার সরকার গভর্নমেন্টে ছিল তখন কিন্তু বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা, বিভিন্ন শিক্ষক সমাজ, বিভিন্ন সাংবাদিক তারা বলতো বাংলাদেশে ভারতীয় 26 লক্ষ কর্মচারী রয়েছে, তারা আজ অব্দি বাংলাদেশে 500 জন ভারতীয় কর্মচারীও দেখাতে পারেনি। তারা বলতো বাংলাদেশ ভারতের সব বিক্রি চুক্তি বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে। আগের গভর্নমেন্ট তারা এই চুক্তির কথা বলতো, কিন্তু বিশ্বাস করুন আজকে এসে না তারা 2 বছর গেল, সবচেয়ে ভারত বিরোধী সরকার গেল ইউনূস সরকার, সে একটি পরিমাণে
ভারতের পক্ষে যায় এরকম চুক্তি দেখাতে পারেনি। বিক্রি করার চুক্তি তো অনেক দূরে থাক, ঠিক তারই পরিক্রমায় আপনি যদি চিন্তা করেন যে ভারতের থেকে আমরা কোন অর্থনৈতিক সুবিধাটা আদায় করেছি এবং কোন সময় সেটি সংঘটিত হয়েছে, আলটিমেটলি আমাকে কিন্তু বলতেই হয় কিছু উদাহরণ। যেমন ধরুন 2015 সালে ছিটমহল চুক্তির মাধ্যমে আমরা 117টি ছিটমহল বা অঞ্চল আমরা ভারতের থেকে অর্জন করতে সমর্থ হই, যেখানে মাত্র 1 একর জায়গা নিয়ে পুরো দুই দেশের ভেতরে যুদ্ধ হয়, সেখানে আমরা প্রায় 17,000-এরও বেশি অধিক জায়গা আমরা অর্জন করি নতুন করে 2015 সালের মাধ্যমে। 2015 সালে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায়, তাও শান্তিপূর্ণ একটি চুক্তির মাধ্যমে। তার বিনিময়ে ভারত পায় 51টি ছিটমহল, যেটা কিনা মাত্র 5,000 বা 7,000 আর একর জায়গা। ঠিক তেমনি ভাবে আপনারা যদি দেখেন 2012 সালে বাংলাদেশ, মায়ানমার এবং ভারত সরকারের বিরুদ্ধে সরাসরি আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেন আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার সরকার। তার বিনিময়ে কিন্তু পুরো একটি বাংলাদেশের সমপরিমাণ জায়গা বাংলাদেশ অর্জন করেন নতুন করে, প্রায় 1,12,000 বর্গ কিলোমিটারের মতো জায়গা, যেটা কিনা 200 নটিক্যাল মাইল সরাসরি সমুদ্র আহরণের বা নীল অর্থনীতির জায়গা আমরা যেটা বলি। প্রত্যেকটা ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে, যেমন আজকে যেই এই বিএনপি সরকার যে জ্বালানি যে খাত, সেটা যেমনি এই জ্বালানি টিকিয়ে রাখছে, এই দেশ অচল হয়ে যায় তো আজ অব্দি, যেটা টিকিয়ে রাখছে যে পাইপলাইনের মাধ্যমে, মৈত্রী চুক্তির পাইপ লাইন বলে যেটাকে, সেই পাইপলাইনই কিন্তু এই সরকার ভারতের সঙ্গে চুক্তিবদ্ধভাবে পাইপলাইন করেছিল। এবং সেই মুহূর্তে বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা, বিভিন্ন রাজনৈতিক পন্থী ইনফ্লুয়েন্সাররা তারা প্রচার করতো যে এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশের গ্যাস কিনা ভারতে পাচার হয়। কিন্তু আজকে দেখেন বাংলাদেশের একমাত্র বেঁচে থাকার সম্বল, যে মানুষের জীবনে বেঁচে থাকার পানি, সেই জ্বালানি ভারতীয় পাইপলাইনের মাধ্যমে আনা হচ্ছে। কারণ ভারতীয় পাইপলাইনের মাধ্যমে আনলে ভারতীয়রা যে সস্তা দামে জ্বালানি কেনে সেটি আমরা নিতে পারি। ঠিক তেমনি ভাবে আমরা যদি অন্য পথে বা অন্য আড়তে জ্বালানি আনি, সেক্ষেত্রে আমাদের অধিক পরিমাণ খরচ দিতে হয়। কিন্তু আমাদের জেনারেশনকে দেখুন, একটি জেনারেশনকে কি শেখানো হয়েছে, কি পড়ানো হয়েছে? ভারত বিদ্বেষী চিন্তা। কিন্তু ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে অর্জনের কথা যদি বলি, তাহলে সেটি আওয়ামী লীগ আমলেই। আমি যদি সত্যি কথাগুলো বলার কারণে যদি আওয়ামী লীগ হয়ে যাই, তাহলে আওয়ামী লীগ সমস্যা নেই। কারণ আমি তখন না অন্য পার্টি হব যখন দেখবো আওয়ামী লীগের থেকেও বেশি ইউনূস সরকার বা বিএনপি সরকার বেশি অর্জন করতে পেরেছে, আমি তখন তার পক্ষে কথা বলবো, আমি কথা দিচ্ছি। তেমনি ভাবে দেখবেন কিছু ইনফ্লুয়েন্সার বা এই কচুরিপানারা সবসময় বলতো যে মেট্রো রেলে খরচ হয়েছে অন্যান্য দেশের তুলনায় 3 গুণ 4 গুণ, কিন্তু সেই মেট্রো রেলই বর্ধিত করতে গত যে আওয়ামী লীগ সরকার, তার থেকে ডাবল খরচ করা হবে বা বাজেট পেশ করা হয়েছে নতুন করে, বা ডক্টর ইউনূস সরকার সেটা করে গেছে। ঠিক তেমনি ভাবে 5,000 কোটি টাকার